নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 8 তারিখ। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। দমদম বা বারাসাতে নয়, কোথায় হবে মোদির জনসভা? 2 মাস ধরেই পেনশন পাচ্ছেন না, ধর্নায় বসলেন বৃদ্ধা। খোঁজ নিয়ে জানা গেল আগেই 96,000 টাকার গড়মিল রয়েছে তার। কিভাবে? ফের আদালতে হাজিরা দিতে হবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। 21শে জুলাই মঞ্চে থাকবো, দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় বিজেপি শিবিরে। বিজেপি ছেড়ে পিকের দলে জনপ্রিয় ইউটিউবার মনীষ কাশ্যপ। ভোটের আগে বড় চমক বিহারে। তিনি কি এবার সবার ভোট চান না? জবাব দিলেন শুভেন্দু। টেরা চোখে দেখে লাভ নেই, বুড়ো বাবু ওখানে বসে ছিপ ফেলছিলেন, কিন্তু মাছ ধরা যাবে না। হাইকোর্টে ফের বড় ধাক্কা এসএসসির। অযোগ্যদের পক্ষে জোর সওয়াল করেও কোনো লাভ হলো না। না নেত্রী হওয়ার যোগ্যতা রয়েছে, না অভিনেত্রী। মুখ খুলে দলের মধ্যেই তিরস্কৃত রাজন না। এবার আসছে বিস্তারিত খবরে। 24শে লোকসভা নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হারিয়েছে বিজেপি। তার মধ্যে উল্লেখযোগ্য বর্ধমান, দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব 2 আসনেই পদ্ম প্রতীককে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরাজয়ের পর বিজেপির সংগঠন নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষত দক্ষিণ ও মধ্যবঙ্গের কিছু এলাকায় গেরুয়া শিবিরের সংগঠন ছিল কখনোই মজবুত নয়। লোকসভা ভোটের ফল সেই দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রসঙ্গত, দুর্গাপুর শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরেই বিজেপির এক শক্তিশালী ভোট ব্যাংক ছিল। দিলীপ ঘোষের মতো হেভিওয়েট নেতা কিংবা এলাকা থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু 2024-এর লোকসভা ভোটে এই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এবং শর্মিলা সরকার যথাক্রমে বর্ধমান, দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব আসনে জয়ী হয়েছেন। গেরুয়া শিবিরের কাছে এটি ছিল বড় ধাক্কা। ফলে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই সংগঠনকে চাঙ্গা করতে চাইছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে দুর্গাপুরে জনসভা করার পরিকল্পনা নিছক এলাকাভিত্তিক সিদ্ধান্ত নয়, এটি একটি স্ট্র্যাটেজিক মুড। কারণ দুর্গাপুর একদিকে যেমন শিল্পাঞ্চল, তেমনই তা বর্ধমান ও আসানসোলের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক অঞ্চল। এছাড়াও এই শহরে প্রচুর সরকারি এবং বেসরকারি কর্মচারীর বসবাস। প্রধানমন্ত্রী মোদির জনসভা মানেই সেখানে বিশাল জনসমাগম এবং সেখান থেকেই নতুন বার্তা দিতে পারেন তিনি। 24শে লোকসভা ভোটে ভরাডুবির পর বিজেপির কাছে এই সভা কার্যত ড্যামেজ কন্ট্রোল এবং মরাল বুস্টিং এর অংশ। তাই দল চাইছে দুর্গাপুরে মোদির উপস্থিতি শুধু প্রচার নয়, তা যেন হয় দলীয় কর্মীদের নতুন উদ্যমে উদ্বুদ্ধ করার মাধ্যমও। এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দিল্লির সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 18ই জুলাই দুর্গাপুরে গর্জে উঠবেন প্রধানমন্ত্রী। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত ঘোষণার। গত 2 মাস পরেই বন্ধ পেনশন। ব্যাংকের সামনে পোস্টার নিয়ে ধর্নায় বসেছেন মহিলা। কৃষ্ণনগরের একটি বেসরকারি ব্যাংকের সামনে ধর্নায় বসেছেন তিনি। ব্যাংকের ভুলেই এই সমস্যা হয়েছে বলে দাবি বৃদ্ধার। জানা যাচ্ছে, কৃষ্ণনগরের বাসিন্দা বৃদ্ধা পূর্ণিমা স্বর্ণকার গত 2 মাস ধরে পেনশন পাননি। পেনশনের দাবিতে পোস্টার লেখেন তিনি। এই ঘটনায় নড়ে চড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, বিগত দিনে ভুলবশত তার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা চলে যায়। সেই টাকা তিনি তুলেও নেন। আর তার জেরেই এই সমস্যা। কারণ ওই পরিমাণ টাকা পূরণ করতেই বৃদ্ধার পেনশনের টাকা যখন অ্যাকাউন্টে পড়ছে, সেখান থেকে কেটে নেওয়া হচ্ছে বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের, যার ফলে তার পেনশন বন্ধ হয়ে গিয়েছে বৃদ্ধার। তবে ব্যাংক থেকে জানানো হয়েছে বর্তমানে তার মাসিক কিস্তি হিসাবে পেনশন থেকে টাকা কাটা হবে। সেই কিস্তি সম্পূর্ণ হলেই পুরো পেনশনের টাকা তুলতে পারবেন বৃদ্ধা। ব্যাংক কর্তৃপক্ষের আশ্বাসে ধর্ণা থেকে উঠে যান বৃদ্ধা। ওই বৃদ্ধা বলেন, আমার অ্যাকাউন্টে 90,000 টাকা এসেছিল, সেটার জন্য আমি 14,000 টাকা কাটিয়েছিলাম, বাকি 10,000 টাকা পেতাম। ব্যাংক বলছে 90,000 টাকা কাটা শেষ হবে, তারপরে আমি পেনশন পাবো পুরো। ওনারা বলছেন 90,000 টাকা পুরো কেটেই টাকা দেবে। আমি চাইছি অন্তত 10,000 টাকা করে হাতে দিক। ব্যাংক ম্যানেজার পরিতোষ পালের বক্তব্য, 2 বছর আগে ফ্যামিলি পেনশন হিসাবে যে টাকা ওনার অ্যাকাউন্টে পড়ার কথা, তার থেকে 96,000 টাকা বেশি ঢোকে। সেটা ব্যাংকের সিস্টেমের ভুলে। উনি তো ডেটেই টাকা তুলে নেন। 2 বছর পর যখন ব্যাংক এরিয়া রিকভার করতে যাচ্ছে, তখন উনি বলছেন পেনশন ওইভাবেই দিতে হবে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আলোচিত ধর্ষণ এবং খুন মামলায় ফের বিতর্কের কেন্দ্রে চলে এসেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই ঘটনার 1 বছর আগে তিলোত্তমাকে নাড়িয়ে দিয়েছিল, যখন এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে হোস্টেলে ধর্ষণ এবং খুন করা হয়। সোমবার শিয়ালদহ আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল তাদের মঙ্গলবার সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শনের আবেদনের শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযুক্তদের যদি কোনো বক্তব্য থাকে তা আদালতেই পেশ করা হবে।
রাজ্য সরকারের আইনজীবীকেও এই শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এই মামলায় গ্রেপ্তার হওয়ার পরে জামিনে মুক্ত পান। তবে জামিন পাওয়ার পরেও দীর্ঘদিন তিনি আদালতে হাজির হননি। অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ধর্ষণ খুন মামলায় জামিনে মুক্ত থাকলেও আর্থিক দুর্নীতির পৃথক মামলায় বর্তমানে জেলবন্দি। আদালত নির্দেশ দিয়েছে মঙ্গলবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল উভয়কেই সশরীরে আদালতে হাজির করতে হবে। নির্যাতিতার পরিবার প্রথম থেকেই এই মামলার তদন্তে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি করেছে। বঙ্গ রাজনীতির সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে, ফুলবতলি কি তৃণমূলে যোগ দেবেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ? সম্প্রতি দিলীপ ঘোষের একটি মন্তব্য সারা রাজ্য জুড়ে তীব্র জল্পনা তৈরি করেছে। তিনি বলেছিলেন, 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকবো। তার এই উক্তি যেন বঙ্গ রাজনীতির নতুন মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এখন প্রশ্ন উঠেছে, দিলীপ ঘোষ কি 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের মঞ্চে উপস্থিত থাকবেন? এই জল্পনাকে আরও একবার উস্কে দিয়েছে তার সেই রহস্যময় মন্তব্য। 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকবো। এই কোনো না কোনো মঞ্চকে ঘিরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন দিলীপ ঘোষ হয়তো তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন এবং 21শে জুলাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অবস্থায় অনেকের ধারণা তার এই যোগদান বঙ্গ রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে কিনা। তবে আরেকটি সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, দিলীপ ঘোষ হয়তো বিজেপি ছেড়ে না গিয়ে দলের মধ্যে আরও গুরুত্ব লাভ করতে পারেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকে দলের পুরনো নেতাদের গুরুত্ব বেড়েছে এবং অনেকেই মনে করছেন 21শে জুলাইয়ের পর দিলীপ ঘোষকে আবারও বিজেপির মূল স্রোতে ফিরিয়ে আনা হবে। এছাড়াও বিজেপির নব্য নেতাদের উপর চরম আস্থা না রেখে দিলীপ ঘোষ আবারও আস্থাভাজন নেতৃত্বের অংশ নিয়ে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে শ্রমিক ভট্টাচার্য হয়তো দিলীপ ঘোষের গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন, যাতে দলের মধ্যে তার অবস্থান আরও দৃঢ় হয়। বিহারে বেহাল দশা তুলে ধরে রাষ্ট্রের কোপে পড়তে হয়েছিল তাকে, যেতে হয়েছিল জেলেও। বিহার নির্বাচনের আগে সেই ইউটিউবার মনীষ কাশ্যপকে দলে নিল প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি। মাত্র 13 মাসের গেরুয়া সফর সেরে জনসুরজে আসা মনীষের হাতে সোমবার দলীয় পতাকা তুলে দেন দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। উল্লেখ্য, বিহারের রাস্তাঘাটের বেহাল অবস্থা, সরকারের গা ছাড়া মানসিকতা, ঘুণ ধরা প্রশাসনিক ব্যবস্থার দুর্দশা তুলে ধরে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন মনীষ কাশ্যপ। ইউটিউবে তার সাবস্ক্রাইবার 9.29 মিলিয়ন। নিজেকে বিহার পিত্র বলে দাবি করেন মনীষ। প্রথমবার রাজনীতির ময়দানে নামেন 2020 সালে। ওই বছর পশ্চিম চম্পারণের চনপটিয়া বিধানসভায় নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে নামলেও তৃতীয় স্থান পান। তারপর গত বছর বিজেপিতে যোগ দিলেও মন টেকেনি সেখানে। অবশেষে বিহারে পরিবর্তনের লক্ষ্য নিয়ে জনসুরজ শিবিরে পা রাখলেন মনীষ। এরপর নির্বাচনে 243 আসনের প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে পিকের দল। মনে করা হচ্ছে এবার চনপটিয়া কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাকে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এক চিকিৎসককে মারধরের অভিযোগ সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন মনীষ। এর আগে শরণ জেলা প্রশাসন 11টি ইউটিউবার চ্যানেলকে নিষিদ্ধ করেছিল। সেই তালিকায় ছিল মনীষের চ্যানেলের নামও। তামিলনাড়ুতে বিহারিদের উপর এক হিংসার ঘটনার ভিডিও তুলে ধরে আইনি জটিলতায় পড়েছিলেন এই ইউটিউবার। তামিলনাড়ুতে একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার জেরে 9 মাস জেলেও কাটাতে হয় তাকে। এবার সেই মনীষকে দলে নিয়ে বড় চমক দিলেন পিকে। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে অবিজেপি সমর্থকদের ভোটও দরকার। রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এদিকে গত কয়েক মাসে রাজ্য হিন্দু ভোটকে একযোগে করতে উদ্যোগী হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বারবার তথ্য তুলে ধরে বলছেন, আর 5-6% হিন্দু বিজেপিকে ভোট দিলেই রাজ্যে তারা সরকার গঠন করবে। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এদিন নন্দীগ্রামে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেন শুভেন্দু। বৃষ্টিতে ভিজেই হয় সেই মিছিল। মিছিল শেষে নাম না করে শ্রমিকের কথার জবাব দেন তিনি। টেনে আনলেন 2021 সালে নন্দীগ্রামে তার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গ। শুভেন্দু বললেন, হিন্দুরা আমাকে বিধায়ক করেছেন, না হলে জিততে পারতাম নাকি? 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছি। তার এলাকায় ভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, 21 নির্বাচনে ওই এলাকায় 800টি ভোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 790টি ভোট, বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় পেয়েছিলেন 8টি ভোট আর শুভেন্দু পেয়েছিলেন 2টি ভোট। তবে তিনি কি অন্যদের ভোট চান না? বিরোধী দলনেতা স্পষ্ট বক্তব্য, আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এরা কঠিন বাস্তব। 26 নির্বাচনে রাজ্যে পালাবদল হবে বলে প্রত্যয়ী তিনি বললেন, 2021 সালে নন্দীগ্রাম যা দেখিয়েছে 2026 সালে বাংলা তা দেখাবে। নন্দীগ্রামে সাম্প্রতিক একাধিক সমবায় নির্বাচনের কথা তুলে ধরে তিনি বললেন, 2টি ব্লকের 21টি সমবায়ের মধ্যে 16টায় নির্বাচনে জিতেছি আর 2টি সমবায়ে তৃণমূল মনোনয়ন দেয়নি। ফলে 21টি সমবায়ের মধ্যে 18টিতে জিতেছি। তারা মুখোশের আড়াল নয়, মুখোশের লড়াই করুন, মুখোমুখি লড়াই করুন।
বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নেমে হাঁটুন। তাদের যারা অনুগামী রয়েছেন তাদের বলছি, ভোট কেটে চতুর্থবারের জন্য তৃণমূলকে ক্ষমতায় আনবেন না, তাহলে এই পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না। সেখানে শুভেন্দু বলছেন তিনিও সবার ভোট চান, তবে পান না। বিরোধী দলনেতার আরও স্পষ্ট বক্তব্য, যা বলি ভেবেই বলি আর যা বলি তাই করি। কাটোয়ার বুড়োবাবু ওখানেই বসে ছিপ ফেলছিলেন। এইভাবে দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ইঙ্গিতপূর্ণ আক্রমণ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তার নির্বাচন কেন্দ্র মন্তেশ্বরের কাছে শ্রীধরপুরে 21শে জুলাই প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন তিনি। সেখানেই তিনি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ শাসক দলের জেলার নেতাদের নাম না করে সরব হন। 2রা জুলাই শ্রীরামপুরের সভায় গিয়ে হুমকি দিয়ে তিনি বলেন, কাটোয়া আমার 2 আঙ্গুলের মধ্যে, ওখানে আমার বাড়ি, আমার জন্ম। আমি 40 বছর ধরে সমাজের কাজ করছি, কেউ বলুক আমায় 1 টাকা ফুটো পয়সা দিয়েছে। আমি এবার পুকুর খুলে দিলে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে? প্রসঙ্গত 23রা জুলাই মন্তেশ্বর এলাকায় মন্ত্রীকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান বেশ কিছু মানুষ। মন্ত্রী তার গাড়িতে হামলার অভিযোগও করেন এবং তার গাড়িতে তার উপর আক্রমণের অভিযোগও করেন। তাকে খুনের চক্রান্তের অভিযোগ করা হয়। দলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ এই কাণ্ডের পিছনে আছে বলে দাবি করেন। এমনকি বর্ধমানের পুলিশ সুপারের অফিসে অভিযোগ জানাতে আসেন। সেখানে এসে বিচার না হলে দল ছাড়ার হুমকি দেন। সেদিন এবং পরের দিন দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, দলের পতাকা নিয়ে কেউ বিক্ষোভ দেখায়নি। তিনি জানান, এখন সিদ্দিকুল্লাহর এই বক্তব্যের ভিডিও সামনে আসায় শাসক দলের অভ্যন্তরে অনেকটাই ছবি সামনে আবারও চলে এলো। হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, হাইকোর্টের নির্দেশে তা বদল করতে হবে। নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দেওয়ার স্পষ্ট নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র ওই দিন অভিযোগ তোলেন বিজ্ঞপ্তিতে। যোগ্য অযোগ্যদের আলাদা করা হয়নি। বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনকারী। কারা বসতে পারবে পরীক্ষায় সেটা স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আইনজীবী আরও বলেন, কিভাবে অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে এসএসসি, প্রশ্ন তুললেন বিচারপতি। কমিশনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পরীক্ষায় সবাই বসতে পারবে, অযোগ্যরা বয়সের ছাড় পাবে না, যোগ্যরা বয়সের ছাড় পাবে। এটা আমার ব্যাখ্যা, আদালত মানতে পারে নাও পারে। বিচারপতির এই কথা শুনে অযোগ্যরা পরীক্ষায় বসবে যারা প্রতারণার কারণে অভিযুক্ত, সেই অযোগ্যরা আবার টিচার হিসাবে 10% নম্বরের সুবিধা পাবে। বাদ অযোগ্যরা, স্পষ্ট নির্দেশ। এরপর হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যে নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আইনজীবী কল্যাণ বলেন, কতবার তারা ফল ভুগবে, সাজা পাবে? বিচারপতি স্পষ্ট বলেন, তারা প্রতারণা করে চাকরি পেয়েছে, তাই তারা বাদ যাবে। কসবা কাণ্ডের পর মুখ খুলেন এখন দলের নেতৃত্বেরই রোষের মুখে রাজন্যা। টিএমসিপির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে এখন একের পর এক তোপ শাসক নেতৃত্বের। অতীন কন্যার পর রাজন্যাকে নাম না করে তোপ দাগলেন জুঁই বিশ্বাস। নিজের সামাজিক মাধ্যমে তিনি লেখেন, যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে ফোন করা হয়েছিল জুঁই বিশ্বাসকে। তিনি বলেন, ঘটনাটি আমি 3-4 দিন ধরে টিভির পর্দায় দেখছি। দলের একজন কর্মী, জনপ্রতিনিধি হিসাবে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যদি কোনো মহিলার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তাহলে এতদিন চুপ করেছিলেন কেন? তিনি তো একজন পড়াশোনা করা মহিলা। নেত্রী বলছেন নিজেকে, তবে নিজেই যদি রক্ষা করতে না পারেন তাহলে নেত্রী হিসাবে বাকিদের জন্য কি করবেন? প্রশ্ন 2, তিনি কেন এতদিন চুপ ছিলেন? যৌন হেনস্থা হলে মহিলাদের জন্য দেশে আইন রয়েছে, তিনি আইনের দ্বারস্থ হতে পারতেন। তার বক্তব্য, হতেই পারে তিনি মুখ খুলেছেন, কিন্তু তারও একটা নির্দিষ্ট সময় রয়েছে। উল্লেখ্য, কসবা কাণ্ডে মূল অভিযুক্তের বিরুদ্ধে এআই দ্বারা তৈরি করা হয় রাজন্যার নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ ওঠে। রাজন্যা মন্তব্য করেছিলেন, কসবা কাণ্ডে মূল অভিযুক্তের মতো আরও অনেকেই রয়েছেন, যদিও রাজন্যার বক্তব্য তিনি নাকি তখনই দলকে জানিয়েছিলেন। রাজন্যার বক্তব্য, আমি জানি প্রশ্ন উঠছে আমি তখন কেন বলিনি, এখন কেন বলছি। আসলে আমি তখন দলকে বলেছি, আমাদের দলে এরকম অনেক মেয়ে রয়েছে যাদের সঙ্গে এটা হয়েছে। আমি তাদের ভয়েস হিসাবে বলছি, এমন নয় যে একার বক্তব্য বলছি। আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেন, হঠাৎ নেতা নেত্রী হয়ে গেলে এমনটাই হয়, যে যার মতো আসছে, যে যার মতো চলে যাচ্ছে। নেত্রী তাদের সামলাতে ব্যস্ত, প্রশাসন কোথায় কেউ জানে না। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।